আপনি কি মনে করেন যদি বেগম খালেদা জিয়া এখন জীবিত থাকতেন এবং উনি যদি সুস্থ থাকতেন এবং উনি যদি বিছানায় পড়ে না মানে কথা বলার অবস্থায় থাকতেন, তাহলে কি আপনাকে বহিষ্কার করা এতটা সহজ হতো? অসম্ভব, প্রশ্নই আসে না। হাসপাতালে যাওয়ার আগে দেশনেত্রী বেগম খালেদা জি আমার ব্যাপারে প্রশ্ন করেছিলেন যে ওকে কেন নমিনেশন দেয়া হলো না। তো এই মানুষটির প্রতি আমি যতদিন বেঁচে থাকবো আমার ঋণ আমি স্বীকার করে যাব। আমি যতদিন বেঁচে থাকবো আমার কৃতজ্ঞতা থাকবে। এবং আজকে ধানের শীষের, আজকে তো আমি বলি হাসতে হাসতে যে এক সময় গাছের পাতাও নৌকা করতো, এখন গাছের পাতাও ধানের শীষ হয়ে গেছে। যারা এক সময় নৌকার স্লোগান দিয়ে দিন শুরু করতো, তারা এখন আহ, ধানের শীষের স্লোগান দিয়ে দিন শুরু করে। তো এইরকম একটা অবস্থায় দলের বিপরীতে একা দাঁড়ানোর যে সাহস এবং আপোষহীনতা, জনগণের কাছে প্রতিশ্রুতি রাখবার জন্যে দল থেকে বেরিয়ে দাঁড়িয়ে যাওয়া একা, এই আপোষহীনতা বা এই সাহস আমার বাবা এবং তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে আমার শেখা। আমি আপনাকে দুটো হাইপোথেটিক্যাল কোশ্চেন করবো। প্রথম প্রশ্নটা হলো, আপনি বেগম খালেদা জিয়ার কথা বললেন। আপনি কি মনে করেন যদি বেগম খালেদা জিয়া এখন জীবিত থাকতেন এবং উনি যদি সুস্থ থাকতেন এবং উনি যদি বিছানায় পড়ে না মানে কথা বলার অবস্থায় থাকতেন, তাহলে কি আপনাকে বহিষ্কার করা এতটা সহজ হতো? অসম্ভব, প্রশ্নই আসে না। দেখুন, উনি যতদিন পর্যন্ত জীবিত ছিলেন ততদিন পর্যন্ত বহিষ্কারের আদেশ তো আসে নাই। বহিষ্কারের আদেশ তো এসেছে উনি চলে যাওয়ার পরে। এবং বিশেষ করে আজকে যদি উনি জীবিত থাকতেন, আহ অনেক কিছুই হয়তো অন্যরকম হতো, আমি শুধু এটুকুই বলি। আহ আরেকটা প্রশ্ন যেটা বলেছিলাম, দুটো হাইপোথেটিক্যাল কোশ্চেন করব। আরেকটা প্রশ্ন হলো, আপনি বলছেন যে আপনি যদি আপনার এখানে এখন যদি ধানের শীষের কোনো প্রার্থী থাকতো, এখন তো আপনার এখানে ধানের শীষের কোনো প্রার্থী নেই। যদি ধানের শীষের কোনো প্রার্থী থাকতো এবং আপনি না হয়ে অন্য কেউ হতো, অন্য কাউকে যদি ধানের শীষ দিয়ে মনোনয়ন দেওয়া হতো, তাহলেও কি আপনি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতেন? আম এটা খুবই হাইপোথেটিক্যাল মাসুদ ভাই, এটা আমাকে এক কথায় উত্তর দেওয়া ডিফিকাল্ট। কাকে নমিনেশন দিচ্ছে, তার গ্রহণযোগ্যতা, মানুষের সঙ্গে আমার আলোচনা করে, আমি যে আজকে যে নির্বাচনটা করছি এটাও কিন্তু আমি মানুষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি। আমার এলাকায় 19টা ইউনিয়নের রিপ্রেজেন্টেটিভ নিয়ে বসেছি আমি নমিনেশন দিত। তাহলেও আমি যেহেতু আমার এলাকায় কাজ করেছি, তাদের সঙ্গে আমার একটা কমিটমেন্টের ব্যাপার আছে, একটা তাদের প্রতি প্রতিশ্রুতি দেওয়া আছে আমার। তারা আমাকে যা বলতো আমি সেটাই করতাম। আচ্ছা, এখন তারা যদি বলতো না আমাদের একটা ধানের শীষ আছেই, আপনি আর কেন দাঁড়াবেন, তাহলে হয়তো আপনি করতেন না। মানুষ যদি আমাকে সেরকম বলতো, সার্টেনলি আমি মানুষের যেটা কথা, মানুষের যেটা রায়, আমি সেটা মেনে নিতাম। এটা কিন্তু অনেক সময় কথা কথা হয়ে যায়। অনেকে বলে যে আমাকে জনগণ বলেছে, এবং সে দাঁড়িয়ে যায়, এবং সেই জনগণ তো তার কাছের জনগণ। আপনার আশেপাশে যারা থাকে তারা তো আপনার, আপনি শুনতে চান, তারা তো সেটাই শোনায়। বাংলাদেশে তো এটা একটা আমরা টেন্ডেন্সি দেখি। মাসুদ ভাই, আমার মনে হয় আমরা যারা, মানে বিশেষ করে আমি আমারটা বলি, যেহেতু জি। আমার শত কোটি টাকার মালিক আমি না, আমি ব্যবসায়ী মানুষও না, আমি একজন আইনজীবী, প্রফেশনাল মানুষ, পেশাজীবী। তো আমার পক্ষে কিন্তু এত বড় ঝুঁকি নেওয়ার আগে, নির্বাচনের মতো এত বড় একটি ঝুঁকি নেওয়ার আগে প্রত্যেক জরিপের রিপোর্ট কিন্তু আমি দেখেছি। আপনি জানেন Right. গোয়েন্দা সংস্থাগুলোর জরিপ হয়, আপনি জানেন দলগুলো জরিপ করে, এবং আজকাল বেশ কিছু সংস্থা আছে যারা কিন্তু পেশাদারিত্বের সঙ্গে জরিপের কাজটা করে দেয়। তাদেরকে তারা তাদের পারিশ্রমিক নেয় এবং পেশাদারিত্বের সঙ্গে তারা জরিপ করে। 8টা থেকে 9টা জরিপের রিপোর্টের উপর ভিত্তি করে আমি আজকে দাঁড়িয়েছি। তারপরে আমি আপনাকে অনুরোধ করব, আপনি তো আমার সাথে ফেসবুকে কানেক্টেড আছেন, এবং যারা আমার সঙ্গে ফেসবুকে নাই, আমার ফেসবুকে প্রত্যেকটা পোস্ট কিন্তু ওপেন ফর অল, সবাই দেখতে পারে। আপনারা একটু দেখবেন, আমার গণসংযোগ এখনো মার্কা পাইনি। আজকে আমি আমার 3টা ইউনিয়নে পথসভা করে আসলাম। সেটা পথসভা হলো না জনসভা হলো, সেই বিচারটা আপনারাই করবেন। আপনারা আবার ফেসবুকে যাবেন, দেখবেন, আপনারা দেখে সেটা বিচার করবেন। মার্কা তো পাননি, মার্কা কোন মার্কাটা আপনি চাচ্ছেন বা পাবেন বলে আশা করছেন? আমি হাঁস মার্কা চাবো, আর আশা করছি হাঁস মার্কায় নির্বাচন করবো।
আরেকটা কথা আমি বলা হয়ে থাকে, অনেকে বলেন যে দল আপনার প্রতি বিশেষ কয়েকটা কারণে ক্ষুব্ধ, বিশেষ করে নির্বাচন কমিশনে গিয়ে আপনার নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ নিয়ে ওইখানে আপনার যে ভূমিকা ছিল তাতে নাকি দল আপনার উপর আনহ্যাপি হয়েছে। এই সম্পর্কে আপনি কিছু জানেন? আপনি কি কেউ কিছু বলেছে? যেই দলকে 17 বছর পরিশ্রম করে হ্যাপি করতে পারলাম না, আর একদিনের ঘটনায় আনহ্যাপি হয়ে গেল, তাহলে এই দল আসলে আনহ্যাপি ছিল, নতুন করে কিছু করতে হয় নাই আমাকে। তো আপনার নিজের বিশ্লেষণটা কি, যে এতদিন সার্ভিস দেওয়ার পরে দল কেন আপনার উপর হ্যাপি হতে পারলো না? এর কোনো ব্যাখ্যা আপনি নিজে নিজে গ্রহণ করেছেন? এটা তো দল বলতে পারবে, ওটা নিয়ে মাথা ঘামানোর সত্যি আমার এই মুহূর্তে সময় নাই। আমি আশা করি নির্বাচনের পর একটু অবসর হব, তখন বসে বসে না হয় ভাববো। এখন আমার এটা নিয়ে ভাবার একদম সময় নাই। অনেকে আবার এই কথাও বলেন যে এটা পুরোটাই একটা স্ট্র্যাটেজি, যে আপনি নির্বাচনে যদি জয় হয়ে আসতে পারেন তাহলে দলে আপনি আবার ফিরে যাবেন, দল আপনাকে আবার বুকে টেনে নেবে। এই ধরনের কথা কিন্তু অনেকে বলে। এই ধরনের কোনো স্ট্র্যাটেজির কি আপনি পার্ট? আহ একেবারেই না। আর ভবিষ্যৎটা তো ভবিষ্যতের হাতে। আমি এখানে অনেকগুলো ইফস এন্ড বাটস এর খেলা। আমি যদি জিতি, আমি যদি জিতি, দল যদি আমাকে বলে, তখন যদি আমি রাজি হই। আমরা কালকে কি হবে তাই তো জানি না। আজকে রাতে আমি বা আপনার কি পরিণতি হবে তাই আমরা জানি না। সেখানে কবে নির্বাচন, তারপরে কি পরিণতি, সেটা তো অনেক পরের কথা। দেখা যাক সময় কি বলে। আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি, আর দুটো প্রশ্ন করতে চাই। একটা হলো যে এই যে অবস্থা এখন দেখছেন আপনার এলাকায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনের যে এই পরিস্থিতি যেগুলো আছে, সব মিলিয়ে আপনার মানে নির্বাচনটা শান্তিপূর্ণ হবে কিনা, মানুষের অংশগ্রহণ কতটা থাকবে, এই সমস্ত বিষয় নিয়ে আপনার অবজারভেশনটা কি? এখন পর্যন্ত আমার এলাকায় আমি তেমন কোনো বিশৃঙ্খলা লক্ষ্য করি নাই। তবে এখনো কিন্তু প্রচার প্রচারণা শুরু হয়নি, এটা শুরু হবে 22 তারিখ থেকে। তখন আরেকটু ক্লিয়ারলি বোঝা যাবে। আর প্রতীক যেহেতু এখনো বরাদ্দ হয়নি, 21 তারিখে প্রতীক বরাদ্দ হবে। তারপরে দেখা যাবে কি অবস্থাটা দাঁড়ায়। তো আমার মনে হয় আমরা আরেকটু দেখি। বহিষ্কারের আগের দিন পর্যন্ত সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত। 2018 সালে আমাকে সংসদে পাঠানো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত। 2026-এর নির্বাচনের ব্যাপারেও হাসপাতালে যাওয়ার আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার ব্যাপারে প্রশ্ন করেছিলেন যে ওকে কেন নমিনেশন দেয়া হলো না। তো এই মানুষটির প্রতি আমি যতদিন বেঁচে থাকব, আমার ঋণ আমি স্বীকার করে যাব। আমি যতদিন বেঁচে থাকব, আমার কৃতজ্ঞতা থাকবে। এবং আজকে ধানের শীষের, আজকে তো আমি বলি হাসতে হাসতে যে একসময় গাছের পাতাও নৌকা করতো, এখন গাছের পাতাও ধানের শীষ হয়ে গেছে। যারা একসময় নৌকার স্লোগান দিয়ে দিন শুরু করতো, তারা এখন আহ, ধানের শীষের স্লোগান দিয়ে দিন শুরু করে।